আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। ফিজিক্সের বড় বড় সমীকরণ আর খটমটে সূত্রগুলো দেখলে মাঝে মাঝেই বেশ ভয়ঙ্কর লাগে, তাই না? মনে হতে পারে এসবের কোনো বাস্তব অস্তিত্বই নেই। কিন্তু মজার ব্যাপার হলো, বইয়ের পাতার সেই কঠিন ফিজিক্স আসলে আমাদের খুব পরিচিত অ্যামিউজমেন্ট পার্ক বা শিশু পার্কের রাইডগুলোরই একটা গাণিতিক রূপ। সাধারণ একটা দোলনা থেকে শুরু করে রোলার কোস্টারের মতো রাইডগুলোতেই লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলো। আজ নোটসগুলোর সাহায্যে সেই জটিল সূত্রগুলোকে একদম সহজ করে ফেলা হবে। চলুন ঘুরে আসা যাক আমাদের কাল্পনিক ফিজিক্স পার্ক থেকে। আজকের যাত্রায় কি কি থাকছে চলুন এক নজরে দেখে নিই। প্রথমে থাকছে ফিজিক্স পার্কে স্বাগতম, এরপর নাগরদোলার ছায়া, এনার্জি রোলারকোস্টার, দোলনার গোপন রহস্য, টার্ন স্টাইল ঠেলা এবং সবশেষে চূড়ান্ত রিভিশন ও কুইজ। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, ফিজিক্স পার্কে স্বাগতম। এখানে আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে জানব। চোখ বন্ধ করে একটা বাঞ্জি জাম্পের কথা ভাবা যাক তো। টেনে ছেড়ে দিলে কি হয়? ক্রমাগত ওপরে নিচে লাফাতে থাকে, রাইট? ঠিক এই লাফানোর ব্যাপারটাই হলো সিম্পল হারমোনিক মোশন। ফিজিক্সের সূত্রে যখন এ বা অ্যাম্প্লিটিউড আসে, ঘাবড়ে যাওয়ার একদম কিচ্ছু নেই। এটা স্রেফ বিস্তারের মাপ, মানে বাঞ্জি জাম্পার তার আরামদায়ক বা স্বাভাবিক অবস্থান থেকে সর্বোচ্চ ঠিক কতটা নিচে নামছে বা প্রসারিত হচ্ছে, সেটাই হলো তার অ্যাম্প্লিটিউড। এই সমীকরণটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা অনেকটা পাজল মেলানোর মতো ব্যাপার। প্রথম ধাপে সমীকরণটাকে সহজ করতে পুরোটাকে 4 দিয়ে ভাগ করে ফেলি। 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 25। এই 25 হল সমীকরণের ভেতরে লুকিয়ে থাকা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্কের বর্গ, মানে ওমেগা স্কোয়ার। তার মানে শুধু ওমেগা হবে 5। এখন এই 5 সংখ্যাটিকে টাইম পিরিয়ডের সহজ সূত্র t=2π/ওমেগাতে বসিয়ে দিলেই পেয়ে যাব 1.25 সেকেন্ড। এর মানে দাঁড়ায় রাইডটি একবার নিচে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে ঠিক 1 সেকেন্ড সময় নেবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, নাগরদোলার ছায়া। এখানে আমরা বৃত্তাকার আর তরঙ্গ গতির তুলনা দেখব। আচ্ছা, পার্কের সবচেয়ে বড় আকর্ষণ কোনটা বলুন তো? অবশ্যই নাগরদোলা বা ফেরিস হুইল। এই যে নাগরদোলার অবিরাম গোল হয়ে ঘোরা, এটাই হলো বৃত্তাকার গতি। এখন একটু কল্পনা করা যাক, এই নাগরদোলার পাশে যদি বিশাল একটা লাইট জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে পাশের দেয়ালে এর বগিগুলোর ছায়া পড়বে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, নাগরদোলা গোল হয়ে ঘুরলেও দেয়ালে পড়া বগির ছায়া কিন্তু স্রেফ সোজাসুজি ওপরে আর নিচে নামতে থাকবে। ফিজিক্সে সাইনোসয়েডাল ওয়েভের যে এত কঠিন সূত্র আমরা দেখি, সেটা আসলে এই ঘুরতে থাকা নাগরদোলার একটা বগির ছায়ার ওঠানামা মাপারই একটা উপায় মাত্র। ভাবা যায়? আর হ্যাঁ, সূত্রের ভেতরে থাকা ডেল্টা বা ইনিশিয়াল ফেজ নিয়ে কিন্তু অনেকের কনফিউশন থাকে। আসলে এটা কোনো রহস্যময় ব্যাপার না। স্টপ ওয়াচে ঠিক যখন 0 সেকেন্ড, মানে সময় যখন মাত্র শুরু হলো, ঠিক সেই মুহূর্তে নাগরদোলার বগিটা কোন অ্যাঙ্গেল বা কোণে দাঁড়িয়েছিল, এটা শুধু সেটাই নির্দেশ করে। সহজ কথায় এটা কেবল যাত্রার শুরুর বিন্দু। চলে যাচ্ছি তৃতীয় পর্বে, এনার্জি রোলারকোস্টার। শক্তির সংরক্ষণশীলতার এক দারুণ খেলা। রোলার কোস্টারে চড়ার সময় একদম ওপর থেকে যখন হুশ করে নিচে পড়ার অনুভূতি হয়, তখন মূলত শক্তির এক দারুণ খেলা চলতে থাকে। এটা চমৎকারভাবে প্রমাণ করে যে শক্তি কখনো হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। রোলার কোস্টার যখন একদম চূড়ায় থাকে, তখন তার পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি থাকে সর্বোচ্চ, আর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকে একদম শূন্য। এরপর যখন সেটা নিচে পড়ে, তখন সে সঞ্চিত বিভব শক্তি খুব দ্রুত গতিশক্তিতে বদলে যায়। একদম নিচে পৌঁছালে গতিশক্তি হয়ে যায় সর্বোচ্চ। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, এই দুটো শক্তির যোগফল অর্থাৎ মোট শক্তি সবসময় একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা ½ এর সমান থাকে। ম্যাজিক, তাই না? পরীক্ষার খাতায় একটা প্রশ্ন খুব কমন, ঠিক কোন জায়গায় গতিশক্তি আর বিভব শক্তি একদম সমান সমান হবে? এটা বের করা তো পানির মতো সোজা। শুধু দুটো শক্তির সমীকরণকে সামনাসামনি বসিয়ে দিতে হবে। এরপর দুই পাশ থেকে একই জিনিসগুলো কাটাকাটি করে সমীকরণটা ছোট করলে ম্যাজিকের মতো বেরিয়ে আসবে x = +or-a/√2। অর্থাৎ বিস্তারের ঠিক এই পয়েন্টটাতে রোলার কোস্টারের সঞ্চিত শক্তি আর গতির শক্তি একদম 50-50 বা সমান অবস্থায় থাকে। এবারে পর্ব 4, দোলনার গোপন রহস্য।
সরল দোলকের বিজ্ঞান নিয়ে কথা বলবো আমরা। রোলার কোস্টারের রোমাঞ্চ শেষে এবার একটু দোলনায় ফেরা যাক। দোলনার সূত্রগুলো নিয়ে কাজ করার সময় সবসময় একটা কড়া নিয়ম মেনে চলতে হয়। নিয়মটা হলো দোলনার কোণ বা বিস্তার অবশ্যই 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন কেন এই 4 ডিগ্রি নিয়মটা এতটা গুরুত্বপূর্ণ? এর কারণটা খুব মজার। কোণ যখন 40 ডিগ্রির নিচে থাকে তখন দোলনার চলার পথটা এতটাই ছোট হয় যে সেটাকে প্রায় একটা সোজা বা লিনিয়ার রেখা হিসাবে ধরা যায়। এই ছোট্ট সীমানার ভেতরে দোলনার কোণ এবং তার সাইন ভ্যালু প্রায় একই রকম মান দেখায়, যা অঙ্কের হিসাবকে একদম নিখুঁত রাখে। কিন্তু দোলনার কোণ যদি অনেক বড় হয়ে যায় তখন সেই পথটা একটা বিশাল বক্ররেখা হয়ে যায়, আর তখনই এই সিম্পল ফিজিক্সের সূত্রগুলো আর কাজ করে না। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। সোর্স মেটেরিয়ালে একটা দারুণ সমস্যা দেওয়া আছে। 1 মিটার লম্বা একটা দোলনকে যদি 30 ডিগ্রি কোণ থেকে ছেড়ে দেওয়া হয় তবে তার সর্বোচ্চ বেগ কত হবে। এখানে শক্তি সংরক্ষিত থাকার চিট কোডটা ব্যবহার করা যায়। মানে চূড়ার মোট শক্তি সমান সমান একদম নিচের মোট শক্তি। সমীকরণটা হবে mgl ইন্টু 1 - cos 30 ডিগ্রি সমান হাফ mv²। এখানে ভরের m দুই পাশ থেকেই কাটা যাচ্ছে। এরপর শুধু অভিকর্ষ আর দৈর্ঘ্যের মানগুলো বসালে খুব সহজেই বেগ বা ভি এর মান বেরিয়ে আসে 1.62 মিটার পার সেকেন্ড। স্রেফ একটা প্যাটার্ন ধরতে পারলেই কিন্তু যে কোনো জটিল সমস্যার সমাধান করা সম্ভব। এবার আসছি 5 নম্বর পর্বে, টার্নস্টাইল বা ঘূর্ণায়মান গেট ঠেলা, ঘূর্ণন গতির রহস্য উন্মোচন। পার্ক থেকে বের হওয়ার সময় সেই ভারী টার্নস্টাইল বা লোহার গেটগুলো ঠেলে বের হতে হয়, মনে আছে? ঠিক এখানেই লুকিয়ে আছে ঘূর্ণন গতির আসল রহস্য। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো রৈখিক গতি আর ঘূর্ণন গতির সূত্রগুলো আসলে একদম হুবহু এক, শুধু নামগুলো একটু আলাদা। এই যা সোজা রাস্তায় চলতে যেটা ভর বা মাস, ঘূর্ণন অবস্থায় সেটাই হয়ে যায় মোমেন্ট অফ ইনার্শিয়া। যা ছিল বল বা ফোর্স তা হয়ে যায় টর্ক, আর ত্বরণ হয়ে যায় কৌণিক ত্বরণ। তাই আমাদের চিরচেনা সূত্র F সমান ma ঘূর্ণনের বেলায় ম্যাজিকের মতো বদলে গিয়ে হয়ে যায় টাও সমান I ইন্টু অ্যালফা। একদম সিম্পল। এই অনুবাদ টেবিলটা ব্যবহার করে নোটসের একটা খটমটে অঙ্ক খুব সহজেই ধাপে ধাপে সমাধান করা যাক। আমাদের লক্ষ্য হল টর্ক বের করা। প্রথমেই 120 আরপিএমকে রেডিয়ানে নিয়ে 30 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। এতে কৌণিক ত্বরণ বা আলফা পাওয়া যায় 2π/15। এরপর ভর আর ব্যাসার্ধ থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই বের করতে হবে, যার মান আসে 0.25। এবার সেই সুবর্ণ নিয়ম টাও ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফাতে দুটো মান স্রেফ গুণ করে দিলেই পাওয়া যায় উত্তর 0.1047 নিউটন। নিয়মটা জানা থাকলে বড় বড় অঙ্কগুলো কত সহজেই মিলে যায়, তাই না? চলে এলাম একদম শেষ পর্বে, পর্ব 6, চূড়ান্ত পরীক্ষা, রিভিশন ও কুইজ। চলুন প্যাটার্নগুলো মিলিয়ে নিই। এই টেবিলটা হলো আজকের পুরো আয়োজনের আল্টিমেট চিটশিট। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে বইয়ের খটমটে সূত্রগুলো পার্কের রাইডগুলোর সাথে একদম খাপে খাপে মিলে যায়। বাঞ্জি জাম্পের লাফের সাথে মিলে যায় টাইম পিরিয়ডের সূত্র, নাগরদোলা ছায়ার সাথে তরঙ্গের বেগ, দোলনার সাথে সরল দোলকের সূত্র, আর ভারী গেট ঠেলার সাথে টর্কের হিসাব। প্রতিটি জটিল গাণিতিক ধারণাই আসলে বাস্তব জীবনের কোনো না কোনো অনুভূতির প্রতিচ্ছবি মাত্র। এবার একটা ছোট্ট ব্রেইন টিজার বা কুইজ হয়ে যাক। সোর্স নোটস থেকে এই দারুণ প্রশ্নটা নেওয়া। যদি একটা সরল দোলকের টাইম পিরিয়ড বা একবার ঘুরে আসার সময়কে দ্বিগুণ করা হয় তাহলে তার কার্যকর দৈর্ঘ্যে ঠিক কত শতাংশ পরিবর্তন করতে হবে? এর উত্তরটা কিন্তু বেশ মজার। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো প্যাটার্নটা ধরতে পারা। সূত্রের দিকে তাকালেই দেখা যায় টাইম পিরিয়ড বা টি হল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তাই সময়কে যদি দ্বিগুণ করতে হয় তবে রুটের ভেতরে থাকা দৈর্ঘ্য বা এলকে অবশ্যই 4 গুণ করতে হবে। এখন নতুন দৈর্ঘ্য হল 4 গুণ আর আগের দৈর্ঘ্য ছিল 1 গুণ, তাহলে পরিবর্তন হল ঠিক 3 গুণ। আর এটাকে শতকরা হিসেবে প্রকাশ করলে তা দাঁড়ায় ঠিক 300% বৃদ্ধিতে। ক্লিয়ার? আজকের এই আলোচনাটা শেষ করব একটা দারুণ চিন্তা দিয়ে। মহাবিশ্বের যে নিয়মগুলোকে আমরা দুর্বোধ্য বা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ মনে করি, সেগুলো আসলে আমাদের চারপাশের চিরচেনা অনুভূতিরই একটা অংশ। একটু গভীরভাবে তাকালেই বোঝা যায় প্রকৃতি আর খেলাধুলার মাঝেই লুকিয়ে আছে বিজ্ঞানের সবচেয়ে বড় সূত্রগুলো।
আশা করছি ফিজিক্স এখন আর আগের মতো ভীতিকর মনে হবে না। তাহলে কি বলা যায় যে এই মহাবিশ্ব নিজে একটা বিশাল ফিজিক্স পার্ক, আর জগতের সবকিছুই সে পার্কের এক একটা রাইড? ভাবুন তো ব্যাপারটা।